আপনি আয়নায় দাঁড়িয়ে নিজেকে কি প্রশ্ন করেন? তুমি কে? আমার ১ম উপস্থাপনার কাজ হলো ২১শে চিত্রা। ওকে। আমি নাকি সময় মতন ফ্লোরে যাই না। ওর প্রচন্ড ড্রাইভ করতে ভালোবাসে। তিনি আমেরিকা থেকে পাত্রী ভাগিয়ে এনে বিয়ে করা লোক। যদি সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের সিনেমা একটু ভিন্ন হতো? নিঃসন্দেহে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে কোন প্রশ্নটা করতে ভুলে গেছেন আজকে? অনুষ্ঠান দেখার পর নিশ্চয়ই প্রশ্নটা করবেন। আর গতকালকে যা যা করেছেন সেগুলো কি প্রশ্ন করেছেন? ঠিক ছিল সবকিছু? মানুষের সাথে যা যা করছেন, নিজের সাথে যা যা করছেন, প্রতিফলন হচ্ছে আয়নায়? অনেকেই কিন্তু বলেন আয়নায় দাঁড়িয়ে আপনি কি দেখতে পান? উত্তর একটাই, আমি আমাকে দেখতে পাই। কিন্তু আমার ভেতরেও যে একটা আমি আছে সেটাকে দেখার কিন্তু সুযোগ সবার হয় না। প্রশ্ন করতে থাকুন, একদিন দেখবেন প্রতিফলনে সে আমার আমিটা বের হয়ে আসবে। সবাইকে ওয়েলকাম করছি আয়না সিজন 2-তে। সাথে আছি সবসময়কার মতো আমি ফারজানা বিথি, এবং আমরা আমাদের এই পডকাস্টে চেষ্টা করি যে সাধারণ মানুষগুলো তাদের কাজের মাধ্যমে আপনাদের হৃদয়ে অসাধারণ হয়ে উঠেছেন, তাদের সাথে গল্প আড্ডায় তাদের জীবন সম্পর্কে জানার, তারা আয়নায় কি দেখেন, প্রতিফলন কি ঘটান, সেগুলো নিয়ে কথা বলবার। আজ আয়না সিজন 2-তে আমার সাথে যে মানুষটা এসেছেন তাকে দেখে অনেকের প্রতিফলন হয়েছে জীবনে। তিনি অনেকের জীবনে তার কাজের মাধ্যমে প্রতিফলিত করেছেন সুন্দর সুন্দর সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই অনেক কিছু হয়েছেন। কিন্তু এই মানুষটার বিশেষণ অনেকগুলো। আমি আয়না পডকাস্টে আজকে তার বিশেষণ শুরু করতে চাই শুধুমাত্র অভিনেতা, নাট্য পরিচালক কিংবা কমেডি শোয়ের বিচারক হিসেবে নয়। উনি একজন খুব সুখী মানুষ, তাকে দেখলে খুব সুখী মনে হয়। আপনাদের সকলের প্রিয় অভিনেতা তুষার খান। ওয়েলকাম টু আয়না সিজন 2। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি তুষার ভাই। আপনাকে দেখলে যেটা হয়, ওই যে বললাম না যে ভীষণ সুখী মানুষ, আপনি সবসময় এত সুন্দর একটা হাসি দিয়ে থাকেন। মানুষের অনেক মন খারাপ, অনেক কিছু হচ্ছে, কিছু কিছু মানুষকে দেখলে সেই মুহূর্তে সকল কিছু ছাপিয়ে যায়, একটা নিজের মধ্যে খুশি চলে আসে। আপনি হলেন সেই মানুষটা আমাদের thank you. ইন্ডাস্ট্রি। সো ওয়েলকাম টু আয়না সিজন 2 এবং আশিকুল খান। ইসলাম খান। হ্যাঁ, আশিকুল ইসলাম খান। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আমার এই নাম নিয়ে অনেক মজার ঘটনা হ্যাঁ, আছে। একটু বলেন না শুনি। এই নামটা তো ইনফ্যাক্ট মানে হারিয়ে গেছে। হ্যাঁ। এখন হচ্ছিল অনেক আগে তখন আমি যাব আমেরিকা যাব। হ্যাঁ, এমবাসিতে কাগজ-টাগজ জমা দিয়ে আসছি, তো এমবাসি থেকে ফোন আসছে হ্যাঁ। বাসায়। তখন সেলফোন ছিল না। হ্যাঁ, টেলিফোন। হ্যাঁ, ফোন আসছে, তো ফোন রিসিভ করছে আমার ভাগনা। ফোন রিসিভ করে বলে কি যে, "না, এই নামে এই বাসায় কেউ থাকে না।" হুম। বলে ফোন রেখে দিছে। আচ্ছা। তা আমার হঠাৎ স্ট্রাইক করছে। আমি বলছি, "এই কি রে, কি নাম বলছে?" বলে, "আশিকুল ইসলাম খান নামে কারে জানি খুঁজতেছে।" আমি বলছি, "বাপরে, ওটা আমি।" এমবাসি থেকে ফোন আমি আসছে। ওয়েট করতেছি এমবাসির ফোনে। হ্যাঁ, হ্যাঁ, তো থ্যাঙ্কস গড যে কিছুক্ষণ পর আবার ফোন করছে। হ্যাঁ। ফোন করার পরে তারপরে বলে যে, "আপনার ওই পেপারটা নিয়ে আসেন। হ্যাঁ। আপনার ইয়ে হয়ে গেছে।" ওকে। তাইলাম, থ্যাংক ইউ। তো এটা এরকম মানে একটা আমেরিকার ভিসা যেতে যেতে হাতছাড়া হতে হতে ফেরত আসছে আর কি আপনার কাছে নামের কারণে। একদম। আচ্ছা, এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ইয়ে আছে, আপনি এবং আব্দুল নূর তুষার, এই আপনাদের দুজনের মধ্যে একটা ঝামেলা। কি ঝামেলা আমি বলি? দুজনেই দেখতে সুন্দর, ফর্সা। হ্যাঁ, কেউ তো বলতে পারবে না কালো যেটা, বলতে পারবে না। দুজনেই নাদুস নুদুস। তুষার একদম। ভাই তো রিসেন্টলি একটু ওয়েট লস করেছে। হ্যাঁ। বাট সমসাময়িক তো আপনারা দুজন, এবং আপনাদেরকে আলাদা করতে মানুষের অনেক অনেক কসরত করতে হতো। আপনার কেমন লাগতো? না, এটাও অনেক মজার ঘটনা আছে। হ্যাঁ। তুষারের সাথে আমার অনেক আগের থেকে পরিচয়। হ্যাঁ। তো ওরকম অনেক হইছে, যেরকম আমার হয় সেরকম এখনো। হ্যাঁ। আপনি নাটক দেখি ভালো। আব্দুল নূর তুষার, রাইট? নামের বেলায় আমি শিওর তুষার ভাইকে ওইটা বলে, হ্যাঁ, তুষার খান। তুষার নামে আমি বলছি হ্যাঁ। তুষার ভাই, আমারও একই অবস্থায় আপনার নাম নিয়ে হঠাৎ করে তুষার খান। হ্যাঁ। আপনাকে নিয়ে উইকিপিডিয়াতে বলছে আপনি বাংলাদেশী অভিনেতা, নাট্য পরিচালক এবং কমেডি অনুষ্ঠানের বিচারক। কিন্তু উইকিপিডিয়াতে কেন নাই যে আপনি এত সুন্দর একজন উপস্থাপক? লেখা নাই কেন আমি জানি না। হ্যাঁ। কারণ হচ্ছে এটা একটা কারণ হতে পারে যে আমি যখন উপস্থাপনা মানে করেছি সেটা অনেক আগের, তখনের হিসাবগুলো বোধহয় নাই। আচ্ছা। সেই কারণে নাই। হ্যাঁ, হ্যাঁ। উইকিপিডিয়াতে আপডেট করতে হবে। আমি এটার প্রতিবাদ জানালাম। হ্যাঁ। তুমি দায়িত্ব নাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আরেকটা ঘটনা হ্যাঁ। বলি, সেটা হচ্ছিল যে আমার ১ম কিন্তু উপস্থাপনার কাজ হলো ২১শে টিভিতে। ওকে। হ্যাঁ। ওকে। হ্যাঁ, সেটা ছিল এক কাপ চা, একটা প্রোগ্রাম ছিল। অনেক আগে ইনফ্যাক্ট সালটা মনে নেই, বাট ওকে, লং 2000 এর দিকে। কিন্তু আপনি আসলে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছেন। এখন তো নিশ্চয়ই আপনি অনেক অনুষ্ঠান দেখেন।
হ্যাঁ ফলো করবার সুযোগ হয় এবং এখন টেলিভিশন দেখা লাগে না, সোশ্যাল হ্যান্ডেলে আসলে এত বেশি অ্যাভেলেবেল সব কিছু। সেখানে আপনার কি দেখে মনে হয় যে আপনি যে স্ট্যান্ডার্ডটা তৈরি করেছিলেন সেই স্ট্যান্ডার্ডটা ধরতে পেরেছে এখনকার জেনারেশন বা করতে তুমি পেরেছে? কিন্তু আমাকে অনেক মানে সেই জায়গায় নিয়ে যাচ্ছে উপস্থাপক হিসাবে, আমি ওরকম না, অত কিছু না। না আমি না, you উপস্থাপক have done so, you have done sports commentary show, you have done star shows, you have done food shows for the first time in our country who Exact, started হ্যাঁ, it, that's you are the true. pioneer of Mhm. that. তারপর আমি যদি আরো শো বলি, মানে বিভিন্ন টাইপের শো কিন্তু আপনি উপস্থাপনা করেছেন হ্যাঁ, এবং হ্যাঁ। প্রত্যেকটাতেই একটা জিনিস, একটা স্ট্যান্ডার্ডটি ছিল, সেটা হলো যে ইউ অলওয়েজ স্টার্ট ইন ইউর স্টাইল। সো আমি বলতে চাচ্ছি যে সবারই তো আলাদা আলাদা স্টাইল থাকে। অনেকেই উপস্থাপক হতে চায় বাট দে ডোন্ট নো হাউ টু। হ্যাঁ, সো আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখেন হ্যাঁ, অনেক। হ্যাঁ। সো আপনার কি মনে হয় যে আমরা ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি নাকি আমরা একটু পিছিয়ে আছি, আর একটু যেতে হবে? আমার কাছে মনে হয় কি যে তোমার মানে উপস্থাপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হলো নিজেকে মানে লেখাপড়া করে শেখা কিন্তু যায় না উপস্থাপনা করতে গেলে। ওইটা হচ্ছে হলো তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে দিন দুনিয়া জানতে হবে, সব কিছু মানে বিভিন্ন ধরনের Up to date থাকতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো অটোমেটিক্যালি তোমার ভিতরে যদি তুমি ওটাকে ধারণ করো, সো তোমার Easy peasy। ভালো মতন একদম ওকে ডান। ওকে, এবার অভিনেতায় আসি। আর তার আগে একটু বলি, তুমি হ্যাঁ। স্পোর্টস কমেন্ট্রির কথা বলছো, হ্যাঁ। একটা অনেক মজার একটা ঘটনা আছে। হ্যাঁ সেটা হচ্ছিল যে আমি আর আমার বন্ধু আজিজুল হাকিম হ্যাঁ আমরা খেলা দেখতে গেলাম ইয়েতে, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, হুম ওয়ানডে ম্যাচ ছিল মিরপুরে। হুম। তো আমরা যখন ঢুকবো তখন কোনো একটা কারণে আমরা মানে ভিআইপির ওখানে ঢুকতে পারি নাই। ওকে তো আমরা করলাম কি যে আজ কমেন্ট্রি বক্স ওখানে যাই, কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আসবো, আমরা খালি চলে হলে যাবো। আসবো। হ্যাঁ, তো ওখানে যেতেই শামীম ভাই আছেন, শামীম হুম 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 চৌধুরী। হুম হুম। শামীম ভাই আমাদের বাংলাদেশের বিখ্যাত এবং অনেক ভালো একজন। ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমেন্টেটর। Exactly. হ্যাঁ তো শামীম ভাই আমাদের দুজনকে নিয়ে বসানোর পরে বলে কি এই একটু আসেন, 2-4 মিনিট পরে আবার আমাদেরকে ডেকে আর সম্ভবত ওটা আমাদের বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্স ছিল। ওকে ওখানে নিয়ে বসলাম, বসার পরে গল্পটা চুপচাপ খেলা দেখতে দেখতে হঠাৎ করে কাজল একটা ছেলে ছিল, ও ভালো কমেন্ট্রি করে। কাজল বলে কি আমাদের মাঝখানে উপস্থিত আছেন আজিজুল হাকিম, এখন এরকম উনি আমরা কিন্তু কেউ প্রস্তুত না। হাকিম কিছুক্ষণ বলার পরে আমাকে দিল, আমি আবার কিছুক্ষণ কমেন্ট্রি করা, কমেন্ট্রি তো না, আমি হলাম দুষ্টামি করে গেছি ওর মধ্যেই। এক্স্যাক্টলি, মানে তখন জঘন্যভাবে পাকিস্তান হারার দ্বার প্রান্তে। ওকে আমার মনে আছে এইটুকু, আমি ভাবছি বাবা কেন তোরা খেলতে আসোস আমাদের সাথে, এইভাবে বলছেন, লাইক ইউ আর স্লেজিং লিটারালি। ওকে ওকে ওকে। আচ্ছা, আজিজুল হাকিমের কথা যেহেতু আসলো, তাহলে আমি আরণ্যক থেকে শুরু করি। আপনি 82 সালে যদি ভুল না করি সেখানে জয়েন করলেন এবং আজিজুল হাকিম হ্যাজ বিন দেয়ার ফ্রম 77। হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি যে তুষার খান এই নামটা শুনলে মানুষ একজন অভিনেতাকে চেনে, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় আপনার নিজেকে পরিচয় করানোর, আপনি কিভাবে করবেন? না ওই একই বলবো আমি, ওকে তুষার খান অভিনেতা। আচ্ছা, এত বছর ক্যারিয়ারে মানে অভিনয় করলেন, অভিনয়ের পর আপনাকে আসলে অভিনয় কি প্রেমে রেখেছে? অভিনয় আমার মানে তোমার দুই ধরনের ভালোবাসা আছে, একটা অপ্রাপ্ত বয়সের ভালোবাসা, একটা Okay. প্রাপ্ত বয়সের ভালোবাসা। ওকে ইনফ্যাক্ট অপ্রাপ্ত বয়সের ভালোবাসা শুরু হয়েছে অভিনয়ের সাথে, ওকে, সেটা প্রাপ্ত বয়সে এসে রূপ নিয়েছে পরিণয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি হ্যাঁ। সবসময় বলি যে আমার প্রেমকে আমি বিয়ে করেছি, হ্যাঁ মানে অভিনয়ে আমার প্রেম ছিল, সে আমার প্রফেশন হয়ে গেছে হ্যাঁ অভিনয়। হ্যাঁ, সো তুমি যেটা প্রেমে বললা, রেখেছে। হ্যাঁ ওকে, আমি একটু জানতে চাই তুষার ভাই যে যদি আবার জীবন মানে শুরু করার সুযোগ পান আপনি মানুষ হিসেবে, থাকে না আমরা বলি যে টাইম মেশিন পেলে বা পুনর্জন্ম হলে, আপনি কি এভাবে এই তুষার খানি হতে চান নাকি অন্য কিছু হতে চান? হ্যাঁ হ্যাঁ, কারণ এত মানুষের ভালোবাসা আমি মানে পাওয়া হয়েছে এই জীবনে। হ্যাঁ, তো এই ভালোবাসাটা আবার পেতে চাই, বা ওকে এটাই মনে হয় যে অনেক বড় একটা কিছু আমার কাছে। আচ্ছা, অ্যানসার কিন্তু দুইটা পেলাম, কারণ অপ্রাপ্তি নাই। না। আমি জিজ্ঞেস করতাম যে অপ্রাপ্তি আছে কিনা, আপনি কিন্তু বলে ফেললেন যে হতেই চাই, তার হ্যাঁ। মানে আপনার অপ্রাপ্তি নাই। ইউ আর ভেরি হ্যাপি উইথ হু ইউ I আর এন্ড am, হাউ I ইউ am. আর। আমি একটু জানতে চাই যে ঢাকার ছেলে আপনি, এবং ওই যে মাঝখানে একটু খুলনায় বেড়ে ওঠা, থাকে না যে 2 মাসের মধ্যেও কিন্তু মানুষের জীবনে অনেক ধরনের পরিবর্তন আসে। আপনার মধ্যে অভিনয়ের বীজটা আসলে কোথায়
ফলন হলো, ঢাকায় না খুলনায়? আমার ভিতরে আসছে এটা তো আমার মায়ের কাছ থেকে। ওকে। আমার মা উনি কিন্তু রেডিও আর্টিস্ট ছিলেন নাটকের। ওরে বাবা! And তাহলে Okay. বুঝতে পারো যে লং হ্যাঁ টাইম হ্যাঁ ব্যাক। হ্যাঁ, আমি একটু জানতে চাই, থাকে না যে আন্টি কি কখনো আপনাকে প্রেশার দিয়ে করিয়েছে, নাকি কখনোই আপনার না। আসলে ভালোবাসা থেকে আন্টিকে দেখতেন করছে, এরকম কিনা? না ওরকম কিছু না। আম্মা হুম মানে রেডিওতে যেতেন, রেকর্ডিং এ, হুম। আবার অনেক সময় লাইভ প্রোগ্রাম হতো, সেগুলোতে যেতেন, ওইটা দেখতাম। হ্যাঁ, আমার মায়ের আজকে রেকর্ডিং আছে বা ইয়েতে দেখে 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 বড় হয়েছে। বড় হয়েছে। আর হলো আমাদের ফ্যামিলি কিন্তু প্রচন্ড কনজারভেটিভ ফ্যামিলি ছিল। ওকে। হ্যাঁ, মানে এই ফ্যামিলির একটা ছেলে নাটক করবে, হ্যাঁ হ্যাঁ, তো ইম্পসিবল। নো ওয়ে। ওকে। এখন বলতে পারো তাহলে আন্টি কি করে। আন্টি তো আগেই শুরু করেছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা শুরু করা শুধু না, আমার বাবার একটা বিশাল বড় ইচ্ছে ছিল, এই যে মানে অবদানও ছিল। সাপোর্ট, হ্যাঁ সবকিছু ছিল। হুম। বিধায় মাও করতে পেরেছেন, আমিও পেরেছি। কিন্তু এই- পড়াশোনাটাও তো চালিয়ে গিয়েছেন পাশাপাশি। হ্যাঁ, হ্যাঁ, দুর্দান্ত ছিলেন পড়াশোনায়, সেই গল্পটা জানতে চাই। ফাঁকিবাজ ছিলাম প্রচন্ড। হ্যাঁ, ওইটা একটু এখন জানতে মনে চাই। হয় যে একটু যদি সিরিয়াস হতাম না লেখাপড়ার ব্যাপারে, তাহলে হ্যাঁ। আরো ভালো করতে পারতাম। কেন আমি হ্যাঁ। বলি, ধরো যে স্ক্রিপ্ট যে দেয়, হ্যাঁ স্ক্রিপ্টে ধর এত বড় ডায়লগ, হ্যাঁ, একবার একটু দেখে ওকে ওকে, done। চলো। হ্যাঁ, হুম। তো ওটা তখন মাঝে মাঝে মনে হয় যে এটা যদি ওই সময় করতাম না, রেজাল্ট আরো মন ভালো দিয়ে হতো। করেন নিজে, হ্যাঁ, অনেক দুষ্টু ছিলেন তো। হ্যাঁ, একটু প্রচণ্ড। দুষ্টুমিটা শুনতে চাই। ছোটবেলায় কতটুকু দুষ্টুমি তুষার খান করেছেন? আচ্ছা, দুষ্টামি নাম্বার 1, এটা আমার মায়ের কাছ থেকে শোনা। আমার তখন 3 বছর বয়স। হ্যাঁ আম, কোথাও বেড়াতে গেছে আমরা, হ্যাঁ। তো হোটেল রুমে থেকে আম্মা গোসল করতে গেছে, আমি বাইরে থেকে দরজা আটকে দিছি আন্টিকে? আম্মাকে। হ্যাঁ, হাই হাই। and I was only 3। 3, ওকে। হ্যাঁ। লাগিয়েছেন, খুলতে তো পারেন না? না, হাই হাই। আর আমি লাগাচ্ছি তো আমি রুমে থেকে বের হবো সেই কারণে, ওকে। এবং আমি বের হয়ে গেছি। পরে আম্মা ধাক্কাধাক্কি করার পরে লোকজন এসে দরজা খুলছে, খোলার পরে আমাকে খুঁজে পায় না। ও মাই গুডনেস। আমি নাকি, আমি তো, আমার তো মনে নাই। হ্যাঁ। হ্যাঁ, আমি শোনা। নাকি এই তোমার হোটেলে বলরুমে গেছি, কিচেনে গেছি, অমুক করে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে আপনি, বেড়াচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তোমার ডাইনিং হলে তখন আমাকে ধরতে গিয়ে এই দৌড়াদৌড়ি, মানে ইট ওয়াজ লাইক টম অ্যান্ড জেরি। তারা আমার পিছনে, আমি চেয়ারের নিচে, আমি তো বাচ্চা, হ্যাঁ। টেবিলের নিচে, এরকম Oh এরকম my করে করে goodness. অনেক সময় পার করেছি। আপনি অরণ্যকে যোগ দেওয়ার আগে আপনি যেহেতু বললেন যে আন্টি আপনাকে ইন্সপায়ার করেছেন, তো আমি একটু জানতে চাই আরণ্যকে যোগ দেওয়ার ইয়েটা কিভাবে হলো, সুযোগটা? আরণ্যকে যোগ দেওয়া হচ্ছে না, আমার কাজিন মামুন ভাই, হুম। মামুন ভাইয়ের ছোট ভাই ডাক্তার কামরুল ভাই খুব ক্লোজ ফ্রেন্ড। তো আচ্ছা। আমার কাজিন দেখতো যে আমার খুব ন্যাক এইসব বিষয়ে। তো একদিন বললো কি, তুই কি মঞ্চনাটক করবি? আমি বললাম, হ্যাঁ। আমি কিছু না বুঝেই বলছি, কিন্তু জানেন না তখন না মঞ্চনাটক মঞ্চনাটক কি, অমুক হ্যাঁ। তমুক। হ্যাঁ, বলে তাহলে একটা কাজ কর, পরশুদিন তুই টিএসসিতে আয় বিকালে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আপনি কিসে পড়েন? ওই যে তখন এই টিটুর ঘটনা বলতেছি আচ্ছা, আমি। হ্যাঁ। তোমার বিকালবেলা ইয়েতে টিএসসিতে, তারপরে বলে তুই একটু দাঁড়া, হ্যাঁ, বলে ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ পরে বলে আয়, নিয়ে মামুন ভাইয়ের কাছে নিয়ে গেলেন। ওকে। মামুনুর রশিদ। হ্যাঁ, তো কামরুল ভাই খুব ক্লোজ ফ্রেন্ড, আবার কামরুল ভাইও মামুন ভাইকে বলে রাখছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো সব কিছু মিলে মামুন ভাই আবার আমাদের ফ্যামিলিকে চিনতেন। হ্যাঁ, মামুন ভাই তো আচ্ছা, টাঙ্গাইল, হ্যাঁ, হ্যাঁ। আমিও টাঙ্গাইল। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি কালকের থেকে আসো। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে। তো এই পরের দিন থেকে যাওয়া শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে শুরু করে করলেন। তখন একটা পুরানা, হুম, আমাদের তখন রানিং একটা নাটক ছিল, সাত পুরুষের দিন। হুম। ওটা শেষের দিকে একদম, ওকে। ওটা শেষ হবে ওরকম, তারপরে নতুন নাটক শুরু হবে। তো সবাই প্রথমবার যখন মঞ্চে উঠলেন, হ্যাঁ, তখনকার অনুভূতিটা তো নিশ্চয়ই এখনো মনে ওরে আছে। বাবা, কেমন ছিল? ডায়লগ কি ছিল? ডায়লগ ছিল কি? ডায়লগ ছিল, ওকে। ডায়লগ ছিল। মানে ওই যে যেটা বললাম যে আমাদের ওই নাটকটা শেষের দিকে ছিল, তার কিছুদিন পরেই নতুন নাটক শুরু হলো, গিনিপিগ। গিনিপিগ। হ্যাঁ, ওকে। মামুন ভাই লেখা, মামুন ভাই ডিরেকশন। হুম। তো তখন ওখানের মধ্যে তো আমাকে একটা ক্যারেক্টার মামুন ভাই দিলেন, বলে পড়ো তুমি, হুম। এখন তো তুই করে বলে, তখন তুমি করে দাও, হুম। পড়ো। আমি পড়লাম, বলে আচ্ছা ঠিক আছে। তো
তখন ওই স্ক্রিপ্ট রিডিংটা হয়, বিভিন্ন জনকে বিভিন্ন ক্যারেক্টার পড়ানো হয়, তো আমি এরকমভাবে পড়লাম। তারপরে ঠিক আছে, তারপরের দিন আর বলে না পড়ো, ওই ক্যারেক্টার দিকে আরেকজন পড়ে। ওকে এই করতে করতে ঘুরতে 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 7-8 দিন পরে মোটামুটি রেডি মামুন ভাই তো রেডি যে হ্যাঁ। একে একে এই ক্যারেক্টার কাকে কোন ক্যারেক্টার দিবে। হ্যাঁ তারপরে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হলো, তখন হলো পাকিস্তানের সময়ের পলিটিশিয়ানের। ওকে কঠিন ক্যারেক্টার কিন্তু। ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো ওই তখন করলাম, এবং সবাই বলে কি যে মঞ্চে উঠতে গেলে হাত পা কাঁপে। আমার কিন্তু কিচ্ছু হয়নি জানো, ওকে আমার কিছু হয়নি। মানে পরে আমার ছোট্ট ক্যারেক্টার ছিল, আমি শেষ করে নামার পরে গেলে মনে হলো কি আমি কি বললাম, কি শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতেও পারেন না আমি বুঝতেও পারি। Okay. তো পরে অনেকদিন আফসোস ছিল, আমি ওই শো করতাম, আর একটু বড় হলে ভালো হতো, আর একটু বড় হলে ভালো হতো। ওকে মানে থাকে না কিছু কিছু মানুষের যে জেনেটিক্যালি, যেটা বললেন আপনার মধ্যে জিনটা তো ওরকম ছিল যে আপনি আর মানে এন্ড ইউ আর অলওয়েজ লাইক ফ্যান্টাস্টিক্যালি ওকে বাই বর্ন। হ্যাঁ ছোটবেলা থেকে ক্যারেক্টারিস্টিক্স তো ওইটা। আমি একটু জানতে চাই, মঞ্চ থেকে আপনি যখন টেলিভিশনে আসলেন, মানে তখন নিশ্চয়ই অনেকেই প্রশ্ন করেছে যে মঞ্চ থেকে যারা আসে তারা তো অনেক কিছু শিখে আসে। সো আপনি কি শিখে গিয়েছিলেন? আপনার কি মনে হয় কতটুকু শিখেছিলেন যেটা হেল্প করেছে টেলিভিশন? আমি ধরো মঞ্চ অনেক বছর করার পরে কিন্তু টেলিভিশনে গেছি, তো তাতে এবার শেখার কথা যদি বলো, শেখা কিন্তু আসলে ওই যে সবাই বলে যে হ্যাঁ, আমি এখন যে কথাটা বলবো সবাই বলবে যে হ্যাঁ এটা সবাই বলে, শেখার আসলে কোনো শেষ নেই। এখন যদি বলি যে শিখে তারপরে টেলিভিশনে গেছি কাজ করতে, সেটা বলাটা ভুল হবে। কিছুটা বুঝে গেছি আমি বলবো, আচ্ছা একটু বুঝে আত্মস্থ করে। হ্যাঁ ওই, এবং নিজেকে তৈরি করা যেভাবে করা যায় বা কিছু করা, ওইভাবে তারপরে দিয়ে কাজ করা। জামাল এইটা তো মানে এত বেশি খ্যাতি পেয়েছে, ইতিকথা নাটক যদি ভুল না করি। একদম জামাল চরিত্র মানুষের এখনো মনে দাগ কেটে আছে। এখনো মানুষজন অনেক সময় দেখা যায় যে থাকে না, একটা জেনারেশন এখনো বলে, রেফারেন্স দেয় এই চরিত্রটা ভাই একটা ছিল চরিত্র। আমি একটু এটা নিয়ে আপনার কাছে জানতে চাই, যখন স্ক্রিপ্ট আসলো পড়লেন, বা তখন কি আগে স্ক্রিপ্ট আসতো কিনা এটাও জানতে চাই। যে তখন তো ওরে বাবা, আগের সময় ছিল যে স্ক্রিপ্ট তো থাকতোই, প্লাস হচ্ছিল এটা তখন টেলিভিশন প্রোডাকশন ছিল। টেলিভিশনে তোমার মিনিমাম 2টা রিহার্সাল মাস্ট, 2 দিন যেতে হবে, গিয়ে মানে 2 দিন রিহার্সাল করতে হবে, তারপরে হচ্ছে রেকর্ডিং। হ্যাঁ, সো মানে আমরা সব আর্টিস্টরা বসে রিহার্সাল করা, প্রিপারেশন নেওয়া, কারণ 3টা ক্যামেরা তখন একটা প্রি প্রোডাকশন হতো, রাইট? হ্যাঁ, যেটা এখন না, এখন কোথায়, এখন তো তোমার মানে সিন এখন শেষ হচ্ছে, তারপরে আর্টিস্টরা বসে আছে কি ব্যাপার, আরেকটা সিন নাটুকাল লেখে পাঠাবে টেলিফোনে, ওটা নিয়ে তারপরে হবে, হোয়াটসঅ্যাপ করলে আমরা আগাবো। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, তো জামালে একটু থাকি, জামাল চরিত্রটা নিয়ে একটু কথা বলতে চাই। যখন স্ক্রিপ্ট পড়লেন কিংবা রিহার্সাল করলেন, তখন কি ভেবেছিলেন যে এটা এত সাড়া ফেলবে, এত পরিচিতি পাবে? ইনফ্যাক্ট এই ক্যারেক্টারটা কিন্তু ছিল না, মানে আমার যে ধরনটা ছিল একটু মেয়েলি ক্যারেক্টার, এটা কিন্তু তা ছিল না। ওকে, স্ক্রিপ্ট যখন পড়ি, স্ক্রিপ্ট টেলিভিশনে দেওয়ার আগে মামুন ভাই এমনি একদিন স্ক্রিপ্ট পড়ছিলেন, হ্যাঁ, আমাকে বললো যে একটু, আমি আরও 2-1জন ছিলাম, পড়ছিলেন। আমার হঠাৎ আমি বললাম যে মামুন ভাই এই ক্যারেক্টারটা যদি একটু মেয়েলি করি কি হয়? ওকে, বলতে তুই তো একটা ভালো আইডিয়া দিছিস আমাকে, দাঁড়া আমি একটু এটাকে এটাকে করি। তারপরে মামুন ভাই লিখলেন, এবং আমাকে প্রথম যেদিন আমরা শুটে গেলাম টেলিভিশনে, তখন আমিন আজাদ, মানে কামাল যে করছে, আমিন আজাদ বলছে, তুষার ভাই আচ্ছা জামাল কামাল কি হিট হবে? হ্যাঁ, তা আমি জানি না কেন আমি হঠাৎ করে বসি, আমি ওকে, ওর পুরা নাম হচ্ছে শহীদুল আমিন আজাদ, আমি ওকে শহীদুল ডাকি। তা আমি বললাম, শহীদুল এটা না একদিন দেখবা রাজ্জাক কবরীর মতন হিট হয়ে গেছে। মানে কোথায় রাজ্জাক কবরী, কোথায় জামাল কামাল? হ্যাঁ, কিন্তু কি রেফারেন্স এটা? হঠাৎ আমি বলা, বুঝছো? ওকে ওকে, কিন্তু দেখো, বাট ইট হ্যাজ বিন, ইয়া, মানে ওকে,
হয়তোবা জুটি ওইভাবে ভালোবাসার জুটি হয় না, হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ জামাল কামাল যে জুটি, জুটিটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা আসলেও ওরকম ভাবেই ওই সময় ইতিকথা নাটকের পর মানে লোক মুখে অনেক দিন ছিল, এখনো ওই যে বললাম আর মানুষজন আরেকটা বলে মজার ঘটনা আছে কিন্তু একবারে বলে কিন্তু খালি জামাল বলে জামাল কামাল। জামাল কামাল, হ্যাঁ ওই যে জামাল কামাল নাটকটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইতিকথাও বলে না, না হ্যাঁ হ্যাঁ না। এবং আরেকটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছিল আমি নাজাদ বলি যে আমার জীবনে একটা অভিজ্ঞতা আছে, সেটা বলে যে অনেকে বলছে যে কোন একটা প্রোগ্রামে গেছে ও আর ওর ওয়াইফ, হ্যাঁ তো পরিচিত একজন ওর সাথে দেখা করে তারপর আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছে, জামাল এই কামাল, যে না এই যে কামাল ভাই হ্যাঁ আর হচ্ছে যে জামাল কামাল ভাইয়ের বউ। আহ! Shit! বুঝে আপনি অবস্থা তো চিনেই নাই। না। ওকে ওকে জামাল কামালের আরেকটা মজার গল্প জি, বলি। বলেন না। এটা আমি অনেক জায়গায় বলছি। সেটা হচ্ছিল যে আমাদের আমরা নাটকের দল আরণ্যক, তখন আমরা যাবো হচ্ছিল হ্যাঁ শো করতে দেশের বাইরে, তো পারমিশন লাগবে যে কোনো একটা সিকিউরিটি এজেন্সি, মানে আইদার এনএসআই অথবা এসবি অথবা SSF, হ্যাঁ। তা আমাকে মামুন ভাই বলে কি তুই একটা কাজ কর, আমার পরিচিত ছিল এসবিতে এসপি সাহেব পরিচিত ছিল, বলে তুই তো পরিচয়, তুই তুই যা ওনার সাথে একটু দেখা করে আমাদের পারমিশনটার ব্যাপারে। ঠিক আছে, তা আমি গেছি, গিয়ে যাওয়ার পরে তোমার রিসেপশনে ঢুকতেই রিসেপশনে যে বসা ছিল সে উঠে দাঁড়ায় গেছে, আই রে ভাই আসসালামু আলাইকুম, জামাল ভাই, হ্যাঁ জামাল ভাই আসেন বসেন বসেন। তা আমি বললাম, না না তার জায়গা ছেড়ে দিস, না 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 আপনি এখানে বসেন, আপনি অন ডিউটি, হ্যাঁ আপনি বসেন। আমি বলে যে আমি এসপি সাহেবকে বলেন যে আমার কথা, গিয়ে জামাল ফোন দিছে, না জামাল ভাই না, আরো মজার ঘটনা, ওকে ফোন করে কি স্যার জামালউদ্দিন হোসেন সাহেব আসছে। হ্যাঁ জামালউদ্দিন হোসেন কিন্তু আমাদের খুব বিখ্যাত একজন অভিনেতা ছিলেন, জামাল ভাই কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। জামালউদ্দিন হোসেন সাহেব আছে, মানে সে আরো একটু ভদ্রভাবে পুরা জামাল বলতে পারে না, তো তো কত যে অভিজ্ঞতা আছে। ও মাই গুডনেস। কিন্তু আপনার তো অভিজ্ঞতা শেষ নেই তুষার ভাই, এগুলো তো মজার অভিজ্ঞতা, আপনার নিজের কাজের অভিজ্ঞতাও তো অনেক, মানে একটা নাটকে আপনি 5টা ক্যারেক্টার এট এ টাইম প্লে করলেন, মানে এইটা একটু আমাদেরকে বলেন যে কিভাবে কি করলেন। আমার কাছে তো ইনফরমেশন আছে তো অনেক, মানে খেলা খেলা নাটকে খেলে দিছেন একদম হ্যাঁ পুরা একটু জানতে চাই, এটা নিয়ে একটু জানতে চাই। আমার ইনফ্যাক্ট সাবস্টিটিউট করার দরকার হলে আমি হচ্ছিলাম প্রথম চয়েস ছিলাম মামুন ভাই। ওকে আচ্ছা খেলা যখন রিহার্সেল হয়, নাটক মানে মঞ্চে আসে, তখন আমি কোনো একটা কারণে একটু দেশের বাইরে ছিলাম, তো তোমার আমি ছিলাম না ওই নাটকের মধ্যে। আচ্ছা আশেপাশে ছিলেন না, আমি রিহার্সেলও করিনি। তারপরে করলাম, ব্যাক করলাম, কাজ শেষ করার পরে ব্যাক করার পরে তারপরে তোমার মোহন ভাই আমাকে বলতেছে যে একটা কে জানি অসুস্থ হয়ে গেল, তুষার এই তুই রেডি হ। ঠিক আছে, ওইটার আরেক ঘটনা আছে। ও বাবুর মা অসুস্থ, ফজলুর রহমান বাবু, আচ্ছা আচ্ছা, ও চলে গেল ফরিদপুরে। হ্যাঁ হ্যাঁ, ও যে ক্যারেক্টার করেছিল ওটা খুব ভাইটাল একটা ক্যারেক্টার ছিল, আচ্ছা বেশ বড়। ওইটা করতে গিয়ে ওটা খুব কমেডি নাটক ছিল, তো সেটা কমেডি আমার যে এন্ট্রি, বাবুর ছিল এক গেট আপ আর আমি অন্য গেট আপ নিয়ে ঢুকেছি স্টেজে। ওকে, আমাকে দেখে স্টেজে তখন মামুন ভাই, হাকিম আর আমি নাজাদ, ওকে তারা আমার জন্য ওয়েট করছে, এখনো আসলো না। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢোকার পরে সবাই হা করে থাকে, না হাসা শুরু করে দিয়েছে। কেন? এই আমাকে দেখে হাসি রাখতে পারেনি তারা। ওকে, তো হাকিমের ডায়লগ চলেছে, এই যে এতক্ষণে আসছেন, সে কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। হাকিম এই যে এতক্ষণে, আমার মানে এই হাসিতে মামুন ভাই রাগ করে বলে তখন কি করবো মানুষ, কি তুমি কথা বলো আমি বাইরে যাচ্ছি, নাই কিন্তু এক্সিট নিয়ে নিছে, মানে মানে ইনস্ট্যান্ট সে করছে যে তাকে তো বাঁচতে হবে, ক্যারেক্টারটা তো ধরে রাখতে হবে। দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা তুষার ভাই, এই যে মঞ্চেতে এত কিছু শিখলেন, ক্যামেরার সামনেও আপনি অভিনয় করেছেন, আমি যদি আলাদা তো অবশ্যই দুই মাধ্যম, কিন্তু কোনটা আসলে কঠিন, মঞ্চ নাকি নাটক? নিঃসন্দেহে
মঞ্চ। কারণ এটা একবারে এটা করতে একদম হয়। একদম কোনো ভুল করার এই Live. যে ভুল করলে তুমি কথা বলো আমি Exit, আসতেছি, exit. হ্যাঁ। ওইটাও তো দর্শক বুঝে না না, অনেক সময়। এটা তাও তো আরেক- এটা সবার দ্বারা সম্ভব না, মামুনুর রশিদ বলে সম্ভব এবং দুই হ্যাঁ। একজন থাকে প্রতিটা দলে যে তারা এটাকে ইয়ে করে করতে নেয়। পারে। হ্যাঁ, তাহলে ফিল্মে যাই হুম। এখন। ফিল্মে আপনার সালমান শাহর সাথে হুম। প্রথম সিনেমা যদি ভুল না করি, এবং সেটি ছিল আজকের প্রতিবাদ। না। তাহলে আজকের প্রতিবাদ আমার প্রথম ছবি, আচ্ছা। চাষি ভাইয়ের, চাষি হুম। নজরুল ইসলাম। হুম হুম। সালমানের সাথে আমার প্রথম ফিল্ম হচ্ছিল বিক্ষোভ। বিক্ষোভ। আচ্ছা, আমি আজকের প্রতিবাদ দিয়ে শুরু করি, যেহেতু আপনার প্রথম সিনেমা ছিল। প্রথম সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম সিনেমার অভিজ্ঞতার মধ্যে মজার ঘটনা ছিল। হ্যাঁ। চাষি ভাই এর যে শালিকা, হ্যাঁ। সে হচ্ছিল আমার অনেক ছোটবেলার বন্ধু। তো ওকে। সেই সূত্রে চাষি ভাইদের বাসায় যাওয়া হতো। হ্যাঁ হ্যাঁ। চাষি ভাইয়ের সাথে চাষি নজরুল ইসলাম হুম। ডিরেক্টর ওইভাবে না, কিন্তু চাষি নজরুল ইসলাম দুলাভাই। দুলাভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা চাষি ভাই তখন নতুন একটা ফিল্ম করবে, আর আমি মাত্র ইতিকথা তোমার শুরু না, ইতিকথা তখন শুরু হয়নি। আচ্ছা। আচ্ছা, চাষি ভাই তো আমাকে একদিন আমি গেছি বাসায়, বলে কি হুম। এই শোন নতুন সিনেমা করব, তুই করবি কিন্তু। আমি বললাম জি চাষি ভাই। মজার ব্যাপার হচ্ছে প্রথম যে মানে ওইখানে সব নতুন ছেলে মেয়ে, এবং ম্যাক্সিমাম হইলো থিয়েটারে, ওকে। এই So দলে easy. ওই দলে। সো সবাই সবাইকে চেনে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই Okay. জন্য না মানে কাজ করতে একে তো প্রথম সিনেমা, হুম। চাষি নজরুল ইসলামের সিনেমা। চাষি ভাই কিন্তু প্রচন্ড রাগী মানুষ ছিল, হুম, অল্পতেই সিনেমায় খুব অন রাগী। সেটে। হ্যাঁ। হ্যাঁ, সালমান শাহকে নিয়ে তো অনেক ধরনের জল্পনা কল্পনা মানুষের মনে, কারণ সে এমন একজন হিরো ছিলেন যিনি আসলে খুব অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে দিয়েছেন। তো তার সাথে আপনার একটু সম্পর্কর জায়গাটা জানতে চাই, যে কেমন মানুষ ছিলেন, সেটা কেমন ছিলেন? এটি প্রচন্ড হাসি খুশি একটা মানুষ ছিল। ওর সাথে আমার বয়সের একটা গ্যাপ ছিল, হুম হুম বাট উই ওয়্যার ভেরি গুড ফ্রেন্ড। হুম হুম। আর আমার সাথে সিঙ্ক হতো খুব ভালো, দুষ্টামির জায়গাগুলো। আমরা ফ্লোরে অনেক দুষ্টামি করতাম। হুম। আর ম্যাক্সিমাম দিনে একটু 11টার দিকে তো কাজ শেষ হয়ে যেত, হুম। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে 1টা 1:30 2টা হয়ে, ও আচ্ছা, হ্যাঁ এরকম অলমোস্ট প্রতিদিনই। মানে খুব সাধারণ জীবনযাপন করতেন শুনেছি আমরা। হ্যাঁ, আবার ওর পাগলামি, ওর প্রচন্ড ড্রাইভ করতে ভালোবাসতো। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু জানতে চাই, আপনি তো খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ রসিক। সো আমি একটু জানতে চাই, সালমান শাহকে কখনো এগুলো অ্যাপ্রোচ করেছেন কিনা? সে কি ডায়েট করতেন কিনা? ডায়েট মানে কি, খাওয়া প্রচন্ড পছন্দ করতো। কেন ডায়েট মানে কি, ডায়েট বলতে যেটা বোঝায় যে এইটা খাওয়া যাবে না, ওইটা তেল আলা জিনিস, ওগুলো ছিল না। বাট পরিমিত, অল্প খেতেন। হ্যাঁ আচ্ছা। পরিমিত এবং কিন্তু ওই সব কিছুর মধ্যে তার, ওই রাস্তার মাঝখানে বসে হয়তো সিঙ্গারা খাওয়া শুরু করলো, ওর মধ্যে না কোনো ছিল এগুলো না। ছিল না। এখনকার সিনেমা এবং এখনকার যারা নায়ক আছেন, অভিনেতা আছেন, অভিনয় শিল্পী আছেন, যদি সালমান শাহ বেঁচে থাকতেন, তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের সিনেমা একটু ভিন্ন হতো? নিঃসন্দেহে, আচ্ছা। নিঃসন্দেহে। কারণ ও নিজেকে নিজে তৈরি করে নিয়ে কিন্তু কাজ করতো। এখনো তুমি খেয়াল করে দেখো যে আজকে ও মারাই গেছে 30 বছর, 96-এ না, 2026। হ্যাঁ, তো ওই সময় কি মডার্ন ছিল, ওই সময় ডায়ালগ ডেলিভারি দেখো, তো স্টাইল, হ্যাঁ, তখন তো তাই স্টাইলিস্ট ছিল না, নিজে নিজে স্টাইল করতেন। হ্যাঁ, তো তখনই যা ছিল 30 বছরে, তাহলে নিজেকে আরো কি তৈরি করতে ভাবো। আপনি নিজে একজন পরিচালক, হ্যাঁ। এই একদম মানে আপনার স্টেপ বাই স্টেপ আগানো, হ্যাঁ, আমার খুব সুবিধা হচ্ছে আপনার জীবনী নিয়ে কথা বলতে গিয়ে, কারণ আপনিও জীবনে স্টেপ বাই স্টেপই এগিয়েছেন। সো আমি পরিচালক তুষার খানের সম্পর্কে একটু জানতে চাই, যে কিভাবে আসলে ভাবলেন যে আপনি পরিচালনা করবেন? আমার যেটা হচ্ছে, হঠাৎ করেই আমাকে চ্যানেল আই ইবনে হাসান আমার একদিন বলছে, তুই সবাই একটা নাটক ডিরেকশন দিত। হোয়াট বলে, তুমি তোমার একটা নাটক, একটা টেলিফিল্ম দেই, তুমি আমার ডিরেকশন তো। এবং আমারে বললো যে 3 সপ্তাহ পরে অন ইয়ার। আমি বলছি হ্যাঁ 3 সপ্তাহ পরে অন ইয়ার, আমার স্ক্রিপ্ট রেডি করতে হবে, করতে হবে, আমাকে একটু পিছায় দাও ডেট, আমি করতেছি। এই তখন আমার হলো কাজ শুরু করা।
আর তো দেখলাম না। আর তো দেখার কথা না, কারণ অনেক কঠিন কাজ। ওকে, আর আমি একটু দিন শেষে একটু লেজি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লেজি আছে। পরিচালকের অনেক কাজ করতে হয়, খালি 5 4 3 2 1 0 অ্যাকশন না। ওরে যারা বাবা। জানেন, যারা হ্যাঁ, জানেন। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে। আমি একটু একুশে টেলিভিশনে আসতে চাই। আপনার একুশে টেলিভিশনের প্রথম উপস্থাপনা, এবং একুশে টেলিভিশন কিন্তু সবসময় এন্টারটেইনমেন্ট জায়গাটাকে অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েট করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুধুমাত্র যে নিউজ করছেন না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করছে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছে, এবং নাটকও কিন্তু এখন পর্যন্ত একুশে টেলিভিশন নাটক দেখায় এবং নাটক নিয়ে কাজ করে। এই জায়গাটায় আপনার একটু মতামত জানতে চাই, কেমন লাগে? যেমন ধরো একুশে টেলিভিশনের মানে যদি আমার ব্যক্তিগত কাজের জায়গার কথা বলো, তাহলে হলো রান্নার একটা প্রোগ্রাম ছিল, সেটাও অনেক বড় ক্যানভাসে, প্রাইভেট চ্যানেলে প্রবাবলি ওটা প্রথম ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাই আমি কাজ করি। এবং তারপরে আবার আরেকটা রান্নার প্রোগ্রাম হলো, ওটাও করলাম। এক কাপ চা করলাম। বাংলাদেশের সবচেয়ে প্রথম মেগা সিরিয়াল যেটা মানে বিটিভির বাইরে, সেটাও কিন্তু একুশে টেলিভিশনে, বন্ধন। হ্যাঁ বন্ধন। হ্যাঁ, তো একুশের সাথে একটা আমাদের অনেকেরই একটা ভালোবাসা, ভালো লাগা এবং সম্পর্ক বন্ধন আছে। হ্যাঁ, বন্ধন আছে। ওয়াও, এটা ভালো ছিল। আচ্ছা আচ্ছা, আপনি কমেডি শো এর বিচারক হয়ে গেলেন হঠাৎ করে, মানে বলা নাই কওয়া নাই হলেন, এবং সেখানেও দুর্দান্ত। আপনার বিচার কার্য সবার পছন্দ হয়। অনেকে তো এটাও বলে, যারা পারফর্ম করে তাদের থেকে যখন বিচার কার্যে আসে তখন বেশি ভালো লাগে, কারণ আপনার কথা বলার টোন ওরকম, আপনি ধরিয়ে দেন, বলে বুঝান। সো হাউ দ্যাট হ্যাপেন্ড অল অফ আ সাডেন? যেটা হয় কি, তুমি যদি বলো যে পার্টিসিপেন্টদের সাথে আমার সম্পর্ক, হ্যাঁ, আমি কিন্তু যখন ফ্লোরে তখন আমি জাজ, কিন্তু বাইরে তখন কিন্তু আমি তুষার ভাই, এক্স্যাক্টলি। আমি ওরা যেখানে ওদের ক্যাম্প ছিল, যেখানে ওরা প্র্যাকটিস করতো থাকতো, আমি ওখানে গেছি। একদম জাজের তো ওখানে যাওয়া উচিত না। আচ্ছা, বাট আমার কাছে জাজ না, আমি হিসাব করব, একটা ভারী কি আপনার তো কখনোই ছিল না এটা, এখনো তো নাই। হ্যাঁ, এখনো অনেকে আপনাকে সিনিয়র সিটিজেন বলে আপনি তো রাগ করেন। হ্যাঁ, যে কিসের সিনিয়র সিটিজেন? জীবন সঙ্গী যিনি, তাকে কিভাবে পাওয়া হলো? হ্যাঁ, সে অনেক ইতিহাস। আচ্ছা, তুই ছোট্ট করে শুনি, প্রেম কি হয়েছিল নাকি? প্রেম হয়েছিল, হ্যাঁ। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওরি সেইটা বললে তোমার ফিল্মও হতে পারে, নাটক হতে পারে, বিরাট। তাই? হ্যাঁ, তাহলে একটা নাটক পরিচালনা তো করছেন। হ্যাঁ, দেখেন কিছু করা যায় কিনা এটা দিয়ে। আমার এটা ফিল্মের মতন ঘটনা, ফিল্মের মতো, একদম আমেরিকা থেকে ভাগায় নিয়ে আসার ঘটনা। আমেরিকা থেকে বাংলাদেশে ভাগায় নিয়ে আসছেন? এখন না, সেই সময়। এখন তো কোনো ব্যাপার না, এখন তো হ্যালো, ওই কাগজপত্র হয়ে যাচ্ছে। ওকে, কিভাবে হলো তুষার ভাই, একটু শুনি। ওটা অনেক বড় ঘটনা, ওটা আরেকদিন একটু বলেন, মানে ভাবিকে পেলেন কিভাবে প্রেম করার জন্য? প্রেম করার জন্য আমার বন্ধুর বড় বোন আর ওর বান্ধবীর বড় বোন, একই মানুষ। তার ম্যারেজ অ্যানিভার্সারিতে দুজনে দাওয়াতে গেছিলাম, ওখানে দেখা। আমেরিকায় না, ওটা বাংলাদেশে। ওকে, ওখানে দেখা, ওখানে পরিচয়। হ্যাঁ, তারপরে সে চলে গেল। তারপরে তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হইলো। মাই গুডনেস, সে অনেক, মানে বললাম না, সংগ্রাম করছেন না ভাবির জন্য অনেক। ওরে, যারা মনে করেন তুষার খান একজন সহজ সরল মানুষ, শুনুন আপনারা, তিনি আমেরিকা থেকে পাত্রী ভাগিয়ে এনে বিয়ে করা লোক। কি মনে করছেন আপনারা? উঠে আনছে লিটারালি, আমার মনে হয় 80s হ্যাঁ, 80s সময়, 80s দশকে। ও মাই গুডনেস, তুষার ভাই, ইটস হিউজ। সো আপনার দাম্পত্য জীবন কেমন? ভাবি আসলে কতটুকু এনজয় করে আপনার কাজ, কিংবা আপনার এই আমার একটা ছেলে, তার সংসার, তার 2 কন্যা 1 পুত্র, মানে আমার 3 নাতি নাতনি, এবং আমার ছেলের মা, সব থাকে আমেরিকাতে। আপনি এখানে? আমি এখানে। আপনাকে কখনো রাজনৈতিক কোনো মতামত পাওয়া যায়নি? হাউ ডাজ দ্যাট পসিবল? আই লাভ মাই কান্ট্রি, দ্যাটস ইট। ওকে, মানে কেউ আপনাকে নিয়ে কখনো কিছু বলেও নাই?
না আমার এটা আমার কিভাবে আমার কিভাবে আমার আমার কোনো রিউমার নাই আপনার নামে? না আমি একেবারে একান্তে নিজের দেশকে ভালোবাসি। দেশকে নিয়ে কেউ কথা বললে ভিতরে প্রচণ্ড কষ্ট পাই হ্যাঁ, এবং অনেস্টলি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি তাই? একদম, ওকে। যে এই মানুষটা এই কথাটা বলছে, এই লোকটা এই যা বললো যা করলো এটা আমার দেশের জন্য না। হুম। সো আল্লাহ তুমি দেখো। আচ্ছা, মানুষ আপনার সম্পর্কে কি ভুল ধারণা পোষণ করে কিনা মাঝে মধ্যে? অনেকেরই মানে কিন্তু যারা আমাকে নিয়ে কাজ করছে তাদেরকে ভুল ধারণা ভেঙে গেছে কোনোভাবে শুরুর দিকে বা আরো কিছু পরে কাজের শুরুর দিকে আমি নাকি সময় মতন ফ্লোরে যাই না, আমি এরকমও দেখা গেছে আজকে শুটিং ডেট আছে আমি যাই নাই, এরকম সব বদনাম শুনছি অনেক। তো তারপরে যেমন আমি কাজ তো কম করলাম না, যারা আবার আমাকে নিয়ে কাজ করছে তার প্রত্যেকেই কথা বলছে, ভাইয়া আপনার সম্বন্ধে শুনছি এগুলো, প্রচন্ড ভয়ে ভয়ে আপনাকে নিছি, কিন্তু যা শুনছি সব তো মিথ্যা কথা। একদম। আচ্ছা, আপনার জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি? আমার ছেলে, আমার নাতি নাতনি। আর ক্যারিয়ারে? ক্যারিয়ারে আমার বড় প্রাপ্তি হচ্ছে জামাল কামাল, নিঃসন্দেহে। মানে জামাল বলছে, কামালও কিন্তু বলছে, হ্যাঁ জামালের সাথে কামাল আসবেই, জামাল কা কামাল। আচ্ছা, কোন কাজটাকে সব সময় ইউ উইল অ্যাডোর এন্ড দ্যাট উইল বি অলওয়েজ ক্লোজ টু ইওর হার্ট? জামাল কামাল তো আছেই, এটি কথা। আরেকটা নাটক করেছিলাম, ওটাও মামুন ভাইয়ের, সুন্দরী একটা নাটক। সুন্দরী, আচ্ছা। সুন্দরী নাটকটা 18 গেছিল, 2000 প্রবাবলি 1999 অথবা 2000 এরকম। ওইটা একটা ক্যারেক্টার ছিল, সুন্দরবনের একটা খুব অসভ্য টাইপের একটা মানুষ। ওকে ওকে, তোমার সুযোগ হলে তুমি দেখো, ইউটিউবে আছে। বাংলাদেশে এখন ওটিটি ফিল্ম মানে অনেকগুলো মাধ্যম, কিন্তু তুষার ভাই আপনার কি মনে হয় যে বাংলাদেশের এই নাটক কিংবা অভিনয়ের, আমি বলবো অ্যাক্টিং ইন্ডাস্ট্রি এক কথায়, কারণ অ্যাক্টিং তো আসলে অনেকগুলো মাধ্যমে হচ্ছে, অ্যাক্টিং ইন্ডাস্ট্রিটা কতটুকু এগিয়েছে আপনার কি মনে হয়? অ্যাক্টিং ইন্ডাস্ট্রি যদি তুমি হিসাবের জায়গা থেকে বলো, ইনফ্যাক্ট আমি বলবো যে সেই অর্থে এগোয়নি। প্রতিটা সময়ই ছেলেমেয়েরা আসছে, 2-3 জন করে নতুন ছেলে মেয়ে আসছে, ওরা ভালো কাজ করছে, কিন্তু সেটার পরিমাণটা খুব কম। আমাদের যে পরিমাণে নাটক হচ্ছে, নাটক সেই পরিমাণের থেকে শিল্পী অনেক কম। হ্যাঁ, এই জন্যই আমরা প্রতিনিয়ত ক্রমাগত মানে একই জিনিস দেখছি, একই মানুষ দেখছি। আমি ওটাই আমি বলতে যাচ্ছিলাম, যে ওদের উপরেও প্রেশার পড়ছে, আর যখন প্রেশার পড়ে যতই বলো, এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, আর মানুষ তো ধরো প্রতিদিন মনোটোনাস লাগবে, স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, একটা সময় বোর লাগে, টায়ার্ড লাগে, সবকিছু, মানে অতটা যতটা আজকে আমি শুরু করলাম এই সিরিয়ালের জন্য শুরুর দিকে, মাঝখানে গিয়ে হয়তো অতটা এনার্জিটা একটু কমে, এটা স্বাভাবিক, এটা আসলে কারো দোষ দিয়ে লাভ নাই, কারণ ইন্ডাস্ট্রি কুডন্ট ফাইন্ড অ্যানাদার ট্যালেন্টস। ওকে, আমাদের দুই একটা স্কুল তো আছে অ্যাক্টিং এর, কিন্তু ওগুলো মেইনলি তোমার ধরো স্টেজের জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলবো। ফিল্মে বা নাটকের অ্যাক্টিং এর জন্য যদি সেইভাবে একটা ইনস্টিটিউট বা দুটো ইনস্টিটিউট করা যায়, হ্যাঁ, তাহলে আমার কাছে, কিন্তু করেও তো লাভ নাই, কারণ এখনকার ছেলেপেলেরা দে আর নট ইন্টারেস্টেড। ওরা তো একদম কিছু, আমি তো পারি, হ্যাঁ, শর্টকাট ইজ লাইক আমি পারি, ওকে ওকে, সো ইজি জিনিস। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই, আপনার সাথে যে হাসতে হাসতে কতক্ষণ সময় চলে গেল এবং কত কিছু শিখলাম, কত কিছু জানলাম নতুন। ইউর এক্সপেরিয়েন্স আর ভেরি ভাইটাল ইন আওয়ার লাইফ, কারণ আপনি এত এক্সপেরিয়েন্স, আপনার লাইফে এত এক্সপেরিয়েন্সেস আছে। হ্যাঁ, ইউ উইল নেভার বি এজড টু আস, ইউ উইল বি অলওয়েজ দ্য তুষার ভাই। আয়নার একটা সিগনিফিক্যান্ট কোয়েশ্চেন আছে, সেটা হলো আপনি আয়নায় দাঁড়িয়ে নিজেকে কি প্রশ্ন করেন? তুমি কে? আচ্ছা, আপনার যারা দর্শক আছেন তাদেরকে ছোট্ট করে একটু বলেন যে তাদের আসলে কি বলা উচিত আয়নার সামনে দাঁড়িয়ে, কোনো অ্যাডভাইস থাকলে সেটি, এবং আজকের আয়োজনে এসে আপনার কেমন লাগলো? আজকের আয়োজনে এসে তো অনেক ভালো লাগছে, বিশেষ করে তোমার সাথে, মানে আমার বন্ধু আইজুল হাকিমের সাথে কথা হচ্ছিল, বলে যে তুই তোর সাথে বসছিস আগে কখনো? আমি বললাম না, তো বলে যে বয় খুব ভালো লাগবে। আসলেই তাই, তোমার সাথে বসে কথা বলে অনেক ভালো লাগলো, প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে। আর যদি দর্শকদের জন্য বলি তাহলে বলবো যে আয়নার সামনে আমি কত সুন্দর এটার দরকার নেই,
আমি কে, ওই যে আমি বললাম যে তুমি কে, এই প্রশ্নটা নিজেকে করলে কিছুক্ষণ ওয়েট করলে অনেক ধরনের উত্তর পাওয়া যাবে, সেখান থেকে বেছে নিতে হবে ভালোগুলো আর খারাপগুলোকে ঠিক করতে হবে। দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট লাইন। থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই। নিশ্চয়ই আরো একবার দেখা হবে। আর ওই যে আবদারটা করে রাখলাম, 2 তুষারকে একসাথে নিয়ে একদিন আয়না সিজন 2 তে বসবো। I love to. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি আয়না সিজন 2 থেকে। আর সবসময় যেটা বলি, তুষার ভাই তো বলে দিলেন আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে ভুলবেন না। আমারও সেই একটাই কথা, আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে খুঁজে বের করবার চেষ্টা করবেন। ওয়ান্স ইউ ফাইন্ড yourself, you will definitely find others and find the solutions of every problems in your life. দেখা হচ্ছে নেক্সট উইকে এবং নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন আর থাকুন 21শে টেলিভিশনের সাথে। শুভরাত্রি।